প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী বৃন্দ, আমি অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, অর্থনীতি বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা থেকে আজকের 2021 সালের তৃতীয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ম্যালথাসের জনসংখ্যা তথ্যটি নিয়ে আলোচনা করব। ম্যালথাসের জনসংখ্যা তথ্য। ইংরেজি অর্থনীতিবিদ টমাস ম্যালথাস 1798 সালে essay on the Principle of Population নামক গ্রন্থে জনসংখ্যা সম্পর্কে একটি নতুন তথ্য প্রকাশ করেন। তার নাম অনুসারে এই তথ্যটি ম্যালথাসীয় জনসংখ্যা তথ্য বা ম্যালথাসবাদ নামে পরিচিত। ম্যালথাসের তথ্যটা কি? আমরা এখন ম্যালথাসের তথ্যটা নিয়ে আলোচনা করব। ম্যালথাসের মতে কোনো দেশের শ্রমের সরবরাহ দেশের মোট জনসংখ্যার উপর নির্ভর করে। তার নাম নির্ভর করে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায়, খাদ্যশস্য সে হারে বৃদ্ধি পায় না। প্রাকৃতিক কারণে জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্যশস্যের বৃদ্ধির হারের তুলনায় অনেক বেশি। এই কারণে দেশে খাদ্যাভাব দেখা দেয়। তাহলে ম্যালথাসের তথ্যটা আলোচনা করলাম। ম্যালথাসের জনসংখ্যা তথ্য নিয়ে এখন আলোচনা শুরু করব। ম্যালথাসের মতে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে এবং খাদ্যশস্য বৃদ্ধি পায় গাণিতিক হারে। জ্যামিতিক হার বলতে আমরা বুঝি, তোমরা এটা একটু খেয়াল রাখবে, জ্যামিতিক হার মানে 2, 4, 4-এর পর 6, 6-এর পর 8, 8-এর পর 16, 8-এর পর 16, এইভাবে ডাবল 2, 4, 6, 8, 16 ইত্যাদি হারকে বোঝায়। তাহলে জ্যামিতিক হারটা এটা। আর গাণিতিক হার বলতে আমরা বুঝি কি, 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি হারকে বোঝায়। তাহলে দেখা যাচ্ছে ম্যালথাসের মতে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে এবং খাদ্যশস্য বৃদ্ধি পায় গাণিতিক হারে। জ্যামিতিক হারটা হলো 2, 4, ডাবল, সবসময় ডবল হয়। আর গাণিতিক হারটা 1, 2, 3। তাহলে তোমরা জ্যামিতিক হার আর গাণিতিক হারটা নিয়ে আলোচনা করলাম। সুতরাং এখন আমরা বলতে পারি জনসংখ্যা খাদ্যশস্যের সেই অধিক হারে বৃদ্ধি পায়। খাদ্যশস্যের অধিক হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, কারণ ভূমির যোগান সীমাবদ্ধ এবং ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি দ্রুত কার্যকরী হয়ে থাকে। আমাদের চিন্তা করা, আমাদের বাংলাদেশ ভূমির আয়তন সেম। স্বাধীনতার পূর্বে 7 কোটি 7 লোক ছিল, এখন বর্তমানে প্রায় 16 কোটি 66 লাখ লোক বাংলাদেশে। তাহলে আমাদের ভূমির পরিমাণ তেমন কিছু বাড়ে নাই, কিন্তু জনসংখ্যা বাড়ছে। তাহলে আমাদের দেশে
মেলতাসীয় জনসংখ্যার তথ্যটি আমাদের দেশে এখনো তার তথ্যটি বিদ্যমান আছে। এখন আমরা তথ্যটি ব্যাখ্যা করে দেখব। তথ্য ব্যাখ্যায় আমরা খাদ্যশস্যের উৎপাদন ক্রমবর্ধমান জনসংখ্যার সহিত সামঞ্জস্য বিধানে সক্ষম নয় বলে দেশে খাদ্য ঘাটতি দেখা দেয়। তার মতে প্রতি 25 বছরে কোনো দেশে লোকসংখ্যা দ্বিগুণ হয়, কিন্তু খাদ্য উৎপাদন দ্বিগুণ হয় না। এরূপ অবস্থাকে ম্যালথাস জনাধিক্যের অবস্থা বলে বর্ণনা করেছেন। এরূপ পরিস্থিতিতে মানুষের কি করণীয় সে সম্পর্কে ম্যালথাস জনসাধারণকে উপদেশ দিয়েছেন। তার মতে দেরিতে বিবাহিত জীবনে সংযম এবং জন্ম নিয়ন্ত্রণ প্রভৃতি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করতে হবে। তাহলে ম্যালথাস জনসাধারণকে কি উপদেশ দিলেন? তার মতে দেরিতে বিবাহিত জীবনে সংযম এবং জন্ম নিয়ন্ত্রণ প্রভৃতি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করতে হবে। ম্যালথাস এই সমস্ত ব্যবস্থাকে প্রতিরোধ ব্যবস্থা বলে উল্লেখ করেছেন। তার মতে জনসংখ্যা বৃদ্ধি রোধ করার জন্য মানুষ যদি চেষ্টা না করে, তবে প্রকৃতি আপন নিয়মে যথা অপুষ্টি, অনাহার, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ বিগ্রহ, করোনা মতো প্রভৃতি প্রাকৃতিক নিরোধ ব্যবস্থা দ্বারা অতিরিক্ত জনসংখ্যা কমিয়ে খাদ্যের যোগানের সহিত এর সামঞ্জস্য বিধান করবে। প্রাকৃতিক নিরোধ ব্যবস্থা অত্যন্ত বেদনাদায়ক এবং মানব সমাজের প্রতি অভিশাপ স্বরূপ। মানুষ যদি নিজের চেষ্টায় জনসংখ্যা হ্রাস করতে অসমর্থ হয়, তবে প্রকৃতি মৃত্যুর হার বাড়িয়ে খাদ্য উৎপাদনের সহিত জনসংখ্যার ভারসাম্য রক্ষা করে থাকে। এটাই সংক্ষেপে ম্যালথাসের জনসংখ্যা তথ্য। আমি তোমাদের এখন আলোচনায় একটা জিনিস বলবো। আমাদের বাংলাদেশ এটা জনাধিক্যের দেশ, এখানে জনগণ বেশি। আবার পৃথিবীতে এমনও রাষ্ট্র আছে যেখানে জনসংখ্যা কম। তাইলে ম্যালথাস যে এখানে একটা কথা বলেছেন, আমরা 25 বছর জনসংখ্যা দ্বিগুণ হয়। তাইলে কিন্তু আমাদের যে ভূমির পরিমাণ তো বাড়ে নাই, উৎপাদন ব্যবস্থাও আমাদের বাড়াইতে হবে। জনসংখ্যা যত বাড়বে তত আমাদের চাহিদা সৃষ্টি হবে এবং উৎপাদনও বাড়াতে হবে। তাহলে আমাদের এই প্রকৃতিও আমাদের এই জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে সমন্বয় সাধনের জন্য প্রকৃতি আমাদের বিরুদ্ধে মাঝে মাঝে ব্যবস্থা নেয়। এখন বাংলাদেশে করোনা মহামারী, এটাও একটা প্রাকৃতিক নিয়মে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন মানুষের এই কাজকর্মে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব বন্ধ। তো সাধারণত একটা মহামারীর জন্য এটা হচ্ছে। এটা মাঝে মাঝে প্রকৃতি মানুষের উপর প্রতিশোধ নেয়। তাইলে আমরা এখন দেখছি এই আমাদের ম্যালথাসের জনসংখ্যা তথ্যটি পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে তিনি এসব নিয়ে আলোচনা করেছেন। তাইলে আমরা এখন ম্যালথাসের জনসংখ্যা তথ্যের তথ্যটি এতক্ষণ তার আলোচনাটি আমরা উপস্থাপন করলাম। এখন আমি তার ওই তথ্যটি সমালোচনা আছে, এখন আমি সমালোচনাকে নিয়ে আলোচনা করব।
মেলতাসের জনসংখ্যার তথ্যটি উনি উপস্থাপন করেছেন এবং ওই তথ্যটির সমালোচনাও আছে। এখন আমি সমালোচনা যখন আলোচনা করব তখন তোমরা আসল জিনিসটা বুঝতে পারবে। আমরা আমাদের দেশটা দরিদ্র দেশ, মেলতাসের জনসংখ্যা তথ্যটি আমাদের দেশের জন্য কার্যকর এখনও আছে, কিন্তু উন্নত দেশে মেলতাসের জনসংখ্যা তেমন কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছে না। এখন আমি সমালোচনায় আসি। তোমাদের বলি, আধুনিক অর্থনীতিবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ হতে মেলতাসের জনসংখ্যা তথ্যের সমালোচনা করেছেন। আমি নিম্ন কতগুলো সমালোচনাগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। 1 নাম্বার হলো শিল্পোন্নতি মেলতাসকে মিথ্যা প্রমাণিত করেছে। ইউরোপে শিল্প বিপ্লবের পর কৃষি শিল্পে উন্নতি লাভ করায় জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও জনগণের জীবনযাত্রার মান হ্রাস পায়নি। তাহলে মেলতাসের জনসংখ্যার তথ্যটির প্রথম সমালোচনাটা হলো কি, শিল্পোন্নতি মেলতাসকে মিথ্যা প্রমাণ করেছে। ইউরোপে শিল্প বিপ্লবের পর কৃষি শিল্পে উন্নতি লাভ করায় জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও জনগণের জীবনযাত্রার মান হ্রাস পায়নি। মানে জনগণের জ্যামিতিক হারে জনগণ বাড়ছে সত্যই, কিন্তু শিল্প বিপ্লবের পর এবং আধুনিক শিল্প কারখানা করার পর মানুষের যে চাহিদা, ওই চাহিদাগুলো পূরণ করার জন্য বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষের খাদ্যাভাব তেমন দেখা যাচ্ছে না। এর ফলটা হলো গাণিতিক হার সঠিক নয়। মেলতাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনাগুলো নিয়ে এখন আলোচনা করছি। কৃষি ব্যবস্থা আধুনিকরণের ফলে খাদ্য পণ্যের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়, ফলে তার ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন একটা জিনিস দেখো, আমাদের দেশ পুরনোকালে আমাদের দেশে একর প্রতি খাদ্য উৎপাদন অনেক কম ছিল। তখন মানদাতার আমলের সেচ ব্যবস্থা এবং উন্নত বীজ, তারপর আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে একই জমিতে 4বার 5বার পর্যন্ত ফসল ফলানো যায়। তাইলে জনসংখ্যা বৃদ্ধি যেভাবে ঘটে, ফসল উৎপাদনও তার চেয়ে কম ঘটে না। তাইলে এখানে যে গাণিতিক হার সঠিক নয়, উনি যে গাণিতিক হচ্ছে 1, 2, 3 খাদ্য উৎপাদনটা, তাইলে ওইটাও এখন সঠিক প্রমাণিত হচ্ছে না। অনেক বেশি খাদ্য উৎপাদন করানো যায়। তোমরা যারা পার্বত্য এলাকায় আসো, দেখো পার্বত্য এলাকায় যে চাষগুলো হচ্ছে, এইখানের মধ্যে হাইব্রিড থেকে শুরু করে এক জমিতে 4বার 5বার পর্যন্ত চাষ হয়। এবং আমাদের এই চন্দ্রকোনার পাশে একটা বিল আছে, গুমাই বিল, ওইখানে সারা বছরই চাষ হয় এবং উৎপাদন অনেক বেশি। তাহলে দেখা যাচ্ছে গাণিতিক হারটা সঠিক নয়। তৃতীয় পয়েন্টে হলো আমাদের জ্যামিতিক হার সত্য নয়। মেলতাসের মতে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, নারী শিক্ষার প্রসার ও জীবনযাত্রার মান উন্নত হওয়ায় জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় না। তাহলে কি হলো, মেলতাসের মতে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, নারী শিক্ষার প্রসার ও জীবনযাত্রার মান উন্নত হওয়ায় জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় না। আচ্ছা, এরপর আছে 4 নম্বর পয়েন্টটা, মেলতাস আন্তর্জাতিক বাণিজ্যের কথা চিন্তা করেননি। উনি বলেছেন, দেশে জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য উৎপাদন যদি সমভাবে বৃদ্ধি না পায়, মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হবে এবং দুর্ভিক্ষে মানুষ মারা যাবে। তাহলে এখানে কি আছে, আন্তর্জাতিক বাণিজ্যের কথা চিন্তা করেন। দেশে দুর্ভিক্ষ দেখা দিলে
আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিদেশ হতে খাদ্য আমদানি করে এই সমস্যার সমাধান করা যায়। তাহলে আমাদের খাদ্যের সমস্যা হলো, এই সমস্যাটা আমরা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সমাধান করতে পারি। এক বছর হয়তো বন্যা খরার জন্য আমাদের চাষ কম হলো, তারপর বছর একটু বেশি হলো। চাষ যখন কম হয়, যখন দেশে খাদ্য উৎপাদন কমে, তখন সরকার ওই খাদ্যের মজুদ বৃদ্ধির জন্য বাইরে থেকে আমদানির মাধ্যমে জিনিসপত্র এনে জনগণের মাঝে এগুলো দিয়ে দেয়। তাহলে এখানে মেলথাসের আন্তর্জাতিক বাণিজ্যের কথা তার চিন্তা না করে উনি তথ্যটি দিয়েছেন। তারপর আছে 5 নম্বর পয়েন্টে, মেলথাস জাতীয় সম্পদের কথা চিন্তা করেননি। মেলথাস জনসংখ্যাকে শুধু খাদ্যশস্যের সহিত তুলনা করেছেন, কিন্তু একটি দেশে খাদ্যশস্য ছাড়া আরও অনেক সম্পদ থাকতে পারে। ধরো উদাহরণস্বরূপ, আমাদের মিডল ইস্ট কান্ট্রিগুলোতে সম্পদ বেশি, মানুষ কম। আমাদের দেশ থেকে অনেক মানুষ ওখানে গিয়ে চাকরি করে, এবং বাংলাদেশ এখন বৈদেশিক রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত চাঙ্গু হয়ে আছে। এই করোনা ভাইরাসের এত দুর্ভোগেও বাংলাদেশের অর্থনীতিতে তেমন কোনো বেশি প্রভাব পড়ে নাই, কারণ জনসংখ্যা কতগুলো দেশে বেশি, কতগুলো দেশে কম। আমাদের দেশে জনাধিক্যের দেশ, কতগুলো আছে জনসংখ্যা কমের দেশ। আমাদের এই মিডল ইস্ট কান্ট্রিগুলো তাদের উন্নয়নের জন্য তাদের প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু খাদ্য উৎপাদন নাই। তাহলে ওই সম্পদ দিয়ে তারা খাদ্য আনতে পারে এবং দেশের উন্নয়ন করতে পারে। তাহলে এখানে মেলথাসের জাতীয় সম্পদের কথা চিন্তা করেন, এখানে বলা হয়েছে কি, মেলথাস জনসংখ্যাকে শুধু খাদ্যশস্যের সাথে তুলনা করেছেন। জনসংখ্যা খাদ্যশস্য ছাড়া তুলনা করলে হবে না। যে একটি দেশে যখন খাদ্যশস্য ছাড়া আরও অনেক সম্পদ থাকতে পারে, তাহলে তোমার যদি টাকা থাকে, তুমি বাইরে থেকে আমদানির মাধ্যমে তুমি জিনিস ক্রয় করতে পারো। এরপরে আসে আমাদের জনসংখ্যা বৃদ্ধি সর্বদা অভিশাপ নয়। জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশে শ্রমের যোগান বাড়ে। মানুষ শুধু ক্ষুধার্ত পেট নিয়ে জন্মগ্রহণ করে না, সে দুখানা হাত নিয়েও আসে। তাহলে পৃথিবীতে যে মানুষ ক্ষুধার্ত হয়ে আসে না, জন্মগ্রহণ করে না, সে দুখানা হাত নিয়ে আসে। মানে এই হাতগুলো দিয়ে সে কর্ম করে, সে পৃথিবীতে টিকে থাকতে পারবে। আচ্ছা, এরপর আসে 7 নম্বর, দেরিতে বিবাহ সমর্থন করা যায় না। মেলথাস দেরিতে বিবাহের কথা বলেছেন জনসংখ্যা হ্রাস করার জন্য, এবং এখানে এটা সমালোচনা এসেছে, দেরিতে বিবাহ করা সমর্থন করা যায় না। মেলথাস জনসংখ্যা রোধ করার জন্য দেরিতে বিবাহের পরামর্শ দিয়েছেন। এর প্রয়োগ সকল দেশে শুরু হতে পারে না। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, সৌদি আরবে কম, কাতারে কম। এখানে আমাদের দেশের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পায় না, তাই তারা আমাদের দেশ থেকে লোক নিয়ে তাদের অর্থনৈতিক উন্নয়নের কাজ চালিকা শক্তি হিসেবে আমাদের শ্রমকে ব্যবহার করছে। এরপর আসে 8 নম্বর পয়েন্ট, জনসংখ্যার চেয়ে সম্পদ বন্টন মূল সমস্যা। অর্থনীতিবিদ সেলিগম্যানের মতে জনসংখ্যা বৃদ্ধি আজকাল সমস্যা নয়। আধুনিক অর্থনীতিবিদ সেলিগম্যানের মতে জনসংখ্যা বৃদ্ধি আজকাল সমস্যা নয়, বরং জনগণের মধ্যে সম্পদের সুষ্ঠু বন্টনই আসল সমস্যা। অর্থনৈতিক যে সময়টা সম্পদের বন্টনটা যদি সুষ্ঠুভাবে করা যায়, তাহলে দেশের মানুষ না খেয়ে মরবে না, অভুক্ত থাকবে না, এবং যার মূলধন আছে সেটা ক্রয় করতে পারবে। তাহলে জনসংখ্যা সেই সম্পদ বন্টন মূল সমস্যা, জনসংখ্যার চেয়ে সম্পদ বন্টন মূল সমস্যা। এটা নিয়ে আমাদের লাস্ট পয়েন্ট, এখানে অর্থনীতিবিদ সেলিগম্যানের মতে জনসংখ্যা বৃদ্ধি আজকাল সমস্যা নয়। উনি আজকে জনসংখ্যা সমস্যা নয় বলে বলছেন, বরং জনগণের মধ্যে সম্পদের সুষ্ঠু বন্টনেই আসল সমস্যা। পরিশেষে আমরা উপসংহারে এসে আমরা বলতে পারি, মেলথাসবাদের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা থাকা সত্ত্বেও উন্নত দেশগুলোতে এর প্রয়োগের গুরুত্ব হ্রাস পেলেও অনুন্নত দেশগুলোতে জনসংখ্যার বিস্ফোরণ জটিল আকার ধারণ করেছে বলে অনুন্নত দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য মেলথাসবাদের গুরুত্ব
অস্বীকার করা যায় না। তাইলে লাস্টে পরিসংখ্যানে এসে আমরা বলতে পারি উন্নত দেশে জনসংখ্যা বৃদ্ধি হার কমানো তেমন কোনো প্রয়োজন নাই, কিন্তু অনুন্নত দেশে যেখানে জনসংখ্যা বেশি, খাদ্য উৎপাদন কম এবং উৎপাদন ব্যবস্থা নাই, মূলধনের অভাব, সেসব দেশে এখনো মেলতাসের যে জনসংখ্যা তথ্য দিয়েছেন এটার গুরুত্বটা অস্বীকার করার কোনো উপায় নেই। পরিশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকে 2021 সালের তৃতীয় অনলাইন ক্লাসে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।